নমস্কার, আমি সুতপা। আমার চ্যানেলের নাম @সুতপা এডুকেয়ার। আজ আমরা বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা করব। আলোচনা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যায়। বেদ হলো ধর্মীয় পাঠের বৃহৎ অংশ, যা বৈদিক সংস্কৃত দ্বারা গঠিত ও প্রাচীন ভারতে উদ্ভূত। হিন্দু ধর্মের প্রাচীনতম গ্রন্থ। এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মৌখিক সংক্রমণের মাধ্যমে চলে গেছে বলে কথিত আছে, তাই এটি শ্রুতি নামেও পরিচিত। বৈদিক সাহিত্যে 4টি বেদ নিয়ে গঠিত: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই অংশটি নিয়ে আমি দ্বিতীয় পার্টে আলোচনা করব। প্রতিটি বেদের মন্ত্র পাঠকে সংহিতা বলা হয়। প্রায় 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশের ইন্দো আর্য জনগণের মধ্যে রচিত হয়েছিল। বেদ প্রাথমিক ভারতীয় সমাজ, সংস্কৃতি, ধর্ম এবং ভাষা সম্পর্কে একটা অন্তর্দৃষ্টি প্রদান করে। বৈদিক সাহিত্য 4টি প্রধান গ্রন্থের সমন্বয়ে গঠিত। এই 4টি বেদ বা সংহিতার সাথে যুক্ত ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং বেদাঙ্গ। সংস্কৃতে বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। হিন্দু ধর্ম অনুসারে বেদে ঈশ্বর, মহাবিশ্ব এবং মানুষের অস্তিত্বের উদ্দেশ্য সম্পর্কে মৌলিক তথ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর আছে। এতে স্তোত্র, লিটারাজি, ক্যালকুলেশন, সূত্র এবং প্রার্থনার একটি সংগ্রহ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এই 3টি বেদ একত্রে ত্রয়ী নামে পরিচিত। এই বৈদিক সাহিত্য থেকে আমরা যেসব তথ্য পাই তা হলো মানুষের জীবনধারা এবং প্রাচীন ভারতীয় ইতিহাস জানতে পারি। বৈদিক সাহিত্যের সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। শুরুতে বেদ পাঠ করা হতো, লেখা হতো না। 3 নম্বর হচ্ছে প্রাচীন ভারতে বৈদিক সাহিত্য সংস্কৃত চিন্তার প্রকাশের বাহন হয়ে উঠেছিল। বেদ গ্রন্থের লেখকদের আমরা আর্য বলি, অর্থাৎ বৈদিক সভ্যতার স্রষ্টা হলেন আর্যরা। আর্য শব্দের সংস্কৃত অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। কিন্তু ঐতিহাসিকরা বলেন আর্য কোনো জাতিগত তত্ত্ব নয়, এটি ভাষাগত তত্ত্ব। আর্যদের বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে নানা মতপার্থক্য রয়েছে। বলা হয়েছে আর্যদের বাসস্থান মূলত দেবিকা নদীর তীরবর্তী অঞ্চলে। এটা বলেন গঙ্গাধর ঝা, D.S. ত্রিবেদী, B.B. লাল প্রমুখ। আবার ঐতিহাসিক কাল্লা বলেন কাশ্মীর ও হিমালয়ের উত্তর পশ্চিমে তরাই অঞ্চলে এদের বসবাস ছিল। ঐতিহাসিক A.C. দাস বলেন পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চলে এরা থাকতেন। আবার কেউ কেউ বলেন আর্যরা বহিরাগত। B.G. তিলক বলেন যে আন্টার্কটিক বা সুমের অঞ্চলে ওরা বসবাস করতেন। আবার ম্যাক্স মুলার বলেন মধ্য এশিয়াতে ওরা বসবাস করতেন। উইলিয়াম জোন্স বলেন যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ছিলেন এনারা। পি পাইলাস বলেন হাঙ্গেরি থেকে এসেছে। সর্বাধিক সমর্থিত মত হলো সাইবেরিয়ার দক্ষিণে কিলঘিজ স্টেপ অঞ্চল থেকে এরা এসেছেন, এ কথা বলেন ব্র্যান্ডস্টাইন। তো যাই হোক, বৈদিক সাহিত্য ঋগ, সাম, যজু, অথর্ব এই 4টি বেদ এবং আরো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ প্রভৃতিকে নিয়ে এক বিশাল বৈদিক সাহিত্য গড়ে ওঠে। এগুলির রচনাও কয়েকশো বছর ধরে হয়েছে। সমগ্র আর্য জাতির প্রাচীনতম সাহিত্য হলো বেদ। বেদ শব্দের অর্থ আমরা আগেই জেনেছি জ্ঞান। মানব জাতির সবচেয়ে প্রাচীন সাহিত্য হলো ঋগ্বেদ। হিন্দুরা বিশ্বাস করে ঋগ্বেদ মানুষের সৃষ্টি নয়, স্বয়ং ঈশ্বরের মুখের বাণী। তাই বেদকে বলা হয় অপৌরুষেয়।
উৎস: বেদ ও বৈদিক সাহিত্য আর্যদের সম্বন্ধে ধারণা দেয়। ঋগ্বেদে আর্যদের প্রাচীনতম ঋগ্বেদই আর্যদের প্রাচীনতম বৈদিক সাহিত্য। এর রচনাকাল খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই ঋগ্বেদ রচিত হয়েছিল। তারপর 400 বছরের মধ্যে সাম, যজু, অথর্ব এবং অন্যান্য সাহিত্য সৃষ্টি হয়েছে। বিদ এর অর্থ জ্ঞান। বিদ থেকেই বেদের উৎপত্তি। এই বেদকে নিত্য ও অভ্রান্ত বলেই মনে করা হয়। মন্ত্র দ্রষ্টা ঋষিদের উচ্চারিত বেদ মন্ত্র শিষ্যরা বংশ পরম্পরায় শুনে শুনে স্মৃতিতে ধরে রাখেন। এই কারণে বেদের অপর নাম শ্রুতি বা স্মৃতি। সপ্তসিন্ধু অঞ্চলটাই ঋগ্বেদের রচনার স্থান। প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক স্তুতি ঋগ্বেদের বিষয়বস্তু। সামবেদের অধিকাংশ স্তোত্রগুলোই ঋগ্বেদ থেকে সংকলিত হয়েছে এবং যজ্ঞের সময় যে স্তোত্রগুলি গাওয়া হতো তার বর্ণনা আছে। যজুর্বেদে যাগযজ্ঞ মন্ত্রাদি ও অথর্ববেদে গুপ্ত রহস্য, কালা জাদু, আয়ুর্বেদ শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত বিষয় পাবো। সাম, শ্যামের বাঁশি মানে গান বাজনা, সামবেদে আছে। মানে ঋগ্বেদের শ্লোকগুলিকে কেমন ভাবে গাওয়া হবে, সুর করা হবে তারও বর্ণনা দেওয়া হয়েছে এইসব বেদে। প্রত্যেকটি বেদকে 4 ভাগে বিভক্ত করা হয়: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতাতে দেবদেবীর স্তুতিগান ও যজ্ঞের মন্ত্রাদি নিয়ে গঠিত। ব্রাহ্মণে যাগযজ্ঞের বিধান, আরণ্যকে সংসার আশ্রমে শেষে যারা অরণ্যে গিয়ে বসবাস ও উপযোগী তত্ত্ব নিয়ে আলোচনা করবে, অর্থাৎ অরণ্যে গিয়ে ঈশ্বরের চিন্তা করবে। আর উপনিষদে আছে অরণ্যকে সারাংশে ওপর ভিত্তি করে যে দার্শনিক চিন্তার উদ্ভব হয়েছিল, যার মধ্য দিয়ে লিপিবদ্ধ করা হলো। উপনিষদকে ভাঙলে আসে গুপ্তোপনিষদ, অর্থাৎ গুরুর পায়ের কাছে বসে যে জ্ঞান অর্জন করা হয়। উপনিষদ যেহেতু বেদের শেষ ভাগ, তাই একে বেদান্তও বলা হয়। বেদাঙ্গ ও স্বরদর্শন। বেদকে নির্ভুল ও সহজ ব্যাখ্যা করার জন্য বিভিন্ন পুস্তিকা রচনা করা হয়। বেদাঙ্গ: কোনো ব্যক্তি যদি বেদ পাঠ করার জন্য তার মধ্যে 6টি গুণ বা বিদ্যা থাকে, তবে সে অবশ্যই বেদ পাঠ করতে পারবে। সেই 6টি অংশকে বলা হয় বেদাঙ্গ। তা হলো শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প। শিক্ষা হলো বিশুদ্ধ উচ্চারণ, বেদের শ্লোকের বিশুদ্ধ উচ্চারণ করতে পারা। ছন্দ, তার ছন্দগুলি ঠিকঠাক রাখতে জানতে হবে। ব্যাকরণ, ব্যাকরণটি ঠিকঠাক বুঝতে হবে। নিরুক্ত, শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা, যেমন হিন্দুরা বলেন আমাদের 33 কোটি দেবতা। এখানে কোটি শব্দের অর্থ ক্রোড় ও হয়, আবার প্রকারও হয়। মানে কোটিও হয়, আবার প্রকারও হয়। বেদে 33 কোটি দেবতার উল্লেখ পাওয়া যায়। আর জ্যোতিষ হচ্ছে বৈদিক ধর্মের অনুশাসন। আর কল্প যাগযজ্ঞের বিধান জানার জন্য। এগুলি থাকলে তবেই সে বেদ পড়তে পারবে। তাই বলা হচ্ছে যারা এই 6টির মধ্যে 6টি গুণ অর্জন করতে পারবে, তারা সবাই কিন্তু বেদ পাঠ করতে উপযোগী। এই 6টি গুণ না থাকলে উপনিষদের যে গভীর ব্যাখ্যা, সেই ব্যাখ্যা ঠিক মতো হবে না। এই ব্যাখ্যা স্বরদর্শনে আলোচনা করা হয়েছে। এই স্বরদর্শনগুলি হলো, এই 6টি দর্শন হলো কপিলের সাংখ্য দর্শন, পতঞ্জলির যোগ দর্শন, যোগশাস্ত্র, গৌতমের ন্যায়শাস্ত্র, কণাদের বৈশেষিক দর্শন, জৈমিনীর পূর্ব মীমাংসা আর বেদব্যাসের উত্তর মীমাংসা। এগুলো সবকিছু নিয়েই তৈরি হলো বৈদিক সাহিত্য। পরবর্তীকালে আর্য ঋষিরা
আর্য বেদের জন্য, আয়ুর্বেদের জন্য, সঙ্গীতের জন্য, শিল্পকলার জন্য, অর্থনীতির জন্য, নাট্যশাস্ত্র, চারুশিল্প, অশ্ববিদ্যা ইত্যাদি বিভিন্ন শিক্ষার দিকগুলো বেদ থেকেই বিভিন্ন অংশ নিয়ে তাদের সাহিত্য রচনা করেছেন।